আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সাস্ট বলি, সেটা 2024-25 সালের আমরা যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সো সাস্ট সম্পর্কে আমরা মোটামুটি একটু জানি যে আসলে আমাদের এটা গতানুগতিক ধারার বাইরে একটু কোশ্চেন করে, বলা যায় যে একটু হার্ড কোশ্চেন করার চেষ্টা করে আর কি। সো চলো আমরা দেখার চেষ্টা করি। আমরা স্পেসিফিক্যালি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স পার্টটুকু আজকে সলভ করবো, যেহেতু তাই ফিজিক্সটা আসলে কতটুকু কঠিন আসে আর কঠিন আসলে কেমনি এগুলো সলভ করতে হবে ওটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিবরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো চলো ক্লাসটা শুরু করা যাক। সো ক্লাসের কিছু জিনিস বলে রাখি যে আমরা যেহেতু ফিজিক্স সলভ করতে যাচ্ছি, সো দেখা যাচ্ছে যে কিছু জিনিস আসলে দেখা যাবে যে তোমাদের পড়ার বাইরেও থাকতে পারে, আবার পড়ার ভিতরেও থাকতে পারে। সো আমি চেষ্টা করবো যে তুমি যদি কোনো জিনিস নাও পড়ে থাকো, তাও জাস্ট আমি যাতে একটু করে তোমাকে একটু থিওরিটা একটু পড়াই দিতে পারি, যাতে করে তুমি যেটা বললাম যে নাও যদি পড়ে থাকো তাও যাতে একটু হলেও বুঝতে পারো। প্লাস হচ্ছে এখানে শর্ট সিলেবাসের বাইরে জিনিসপাতিও আছে। তো যেহেতু শর্ট সিলেবাসের বাইরের কিছু জিনিস টপিক বা আছে, ওগুলো আমরা চেষ্টা করবো যে থিওরিটা একটু হলেও বলে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, বলে দেওয়া আছে যে কোনো একটি ভেক্টরের, মানে আমাদের সেই পরিচিত যে ভেক্টর চ্যাপ্টারটা আছে সেখান থেকে প্রথম কোশ্চেনটা আসছে। বাট আমরা জানি যে সেট ওয়াইজ আসলে আমাদের সাফল করে দেয় কোশ্চেনগুলো। সো বলে দেওয়া আছে কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? টোয়াইস ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে তাহলে আমাদের ভেক্টরটা কত? আচ্ছা, খুব সিম্পল কথা। যদি আমি তোমাকে চিন্তা করি যে আমাদের ডাইভারজেন্স জিনিসটা কি, একটা ভেক্টর সাপোজ চিন্তা করলাম আমাদের 5 ভেক্টর, একটা ভেক্টর চিন্তা করলাম কি 5 ভেক্টর। ওই ভেক্টরটাকে আমরা যদি আসলে নাভলা যেটা আছে, যেটাকে আমরা বলি ভেক্টর অপারেটর, ওইটার সাথে যদি আমরা ডট গুণফল করি, তাহলে আলটিমেটলি আমরা কি পাই? তাহলে আলটিমেটলি আমরা পাই ডাইভারজেন্স। তাহলে আলটিমেটলি আমরা কি পাই? ওইটাকে আলটিমেটলি আমরা বলি ডাইভারজেন্স অফ 5 ভেক্টর। ওটাকে আমরা কি বলি? ডাইভারজেন্স অফ 5 ভেক্টর। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এখন আমরা কিন্তু এগুলো কিন্তু মোটামুটি আমরা জানি, এগুলো কি জানি আমরা মোটামুটি জানি যে নাভলা মানে কি। নাভলা মানে হচ্ছে আমাদের ডেল ডেল এক্স আই ক্যাপ, তারপর ডেল ডেল ওয়াই জে ক্যাপ, তারপর ডেল ডেল জেড কে ক্যাপ। এটা আমরা জানি, ঠিক আছে? আবার ফাই যে একটা ভেক্টর নিছি না, ওইটাকে আমি চিন্তা করে রাখি যে এটা ফাইটা হবে এরকম যে ফাই এক্স আই ক্যাপ, সাপোজ ফাই ওয়াই জে ক্যাপ, সাপোজ ফাই জেড কে ক্যাপ, এরকম কিছু একটা হবে যেটা আসলে আমাদের 5 ভেক্টরটা, ঠিক আছে? আর ওইটা ডাইভারজেন্স সাপোজ কিছু একটা ডাইভারজেন্স সাপোজ এটাই, ঠিক আছে? সো সাইড ডাইভারজেন্সটা আমরা লিখে ফেলি। ডাইভারজেন্সটা দেওয়া আছে আমাদের টোয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ব্যাপারটা বুঝিয়ে আছো? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের জিনিসপাতি দেওয়া আছে। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভেক্টরটা বের করতে হবে। ভেক্টর কোনটা বের করতে হবে? ভেক্টর আসলে আমাদের বের করতে হবে কোনটা? ভেক্টর আসলে আমাদের এই ফাইটাই বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চিন্তা করতে পারো যে ফাই আসলে কিভাবে বের করবো। এখন একটা জিনিস মাথায় রাখো যে ফাই বের করার জন্য আলটিমেটলি আমাদের ফাই এক্স ফাই ওয়াই ফাই জেড বের করতে পারলে তো হলো। তারপর আই ক্যাপ জে ক্যাপ তো আমরা জানি, ঠিক আছে? তাহলে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে আমাদের এইটা বের করবো, এইটা বের করবো আর এইটা বের করবো, ঠিক আছে? সো প্রথমে আমি একটু বলা যায় যে একটু ডেসক্রিপশনে যাব, এরপরে দেখা যায় যে আমি খুব সিম্পলি তোমাকে বলে দিব যে আসলে জিনিসটা কিভাবে করতে হবে। আচ্ছা, এখন দেখো, এখন ব্যাপারটা দেখো যে আমাদের এই পার্টটুকু ডট গুণফল করা মানে কি বলো তো? এই যে আই ক্যাপের সহগগুলোকে গুণ করে দেওয়া। আই ক্যাপের সহগ মানে কি? ডেল ডেল এক্স ফাই এক্স, তারপর এরপরে এটা সহগ আর এটা সহগ, তাই তো? তাহলে আলটিমেটলি আমাদের ডেল ডেল ওয়াই ফাই ওয়াই, এরপরে ডেল ডেল জেড ফাই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই পার্টটুকু আমরা লিখতে পারি টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড, ঠিক আছে? এটা এইভাবে লিখতে পারি। ব্যাপারটা বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? আমাদের যে ফাই এক্স যেটা আছে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি আমরা পাচ্ছি টোয়াইস এক্স। তারপর ফাই ওয়াই যেটা আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি আমি টোয়াইস ওয়াই। তারপর ফাই জেড যেটা আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি আমি টোয়াইস জেড। ব্যাপারটা বুঝছো? তাহলে এখান থেকে আমরা খুব সিম্পলি একটু কাট করতে পারি যে দেখেন ভাই, আমাদের এই যে ডেল ডেল এক্স ফাই এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের টোয়াইস এক্স, এটা আমরা বুঝতে পারলাম। এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে বুঝতে পারলাম, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখো যে আমরা কোনো একটা সাপোজ একটা বক্স আছে, কি আছে? একটা বক্স আছে। এই বক্সটাকে আমরা কি করছি জানো? এই বক্সটাকে আমরা কি করছি? ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে এইটাকে কাইন্ড অফ আমি ছোট ছোট টুকরায় ভাগ করে দিছি। কি করে দিছি? ছোট ছোট টুকরায় ভাগ করে দিছি। এই ছোট ছোট টুকরাকে আমি আবার যদি ইন্টিগ্রেশন করি, আমি যদি আবার কি করি বলো তো? ইন্টিগ্রেশন করি, তাহলে এই ছোট ছোট টুকরাগুলো ইন্টিগ্রেট হয়ে বা যুক্ত হয়ে আবার এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? কোনো একটা গ্লাস আছে, গ্লাসটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে সেটাকে বলা যায় ডিফারেন্সিয়েশন। ওই ছোট ছোট গ্লাসের টুকরাকে জোড়া লাগাই যদি আমি একটা বড় গ্লাস আবার তৈরি করি, সেটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কিন্তু উল্টা। ডিফারেন্সিয়েশন কি? ইন্টিগ্রেশন কিন্তু উল্টা। তাহলে এখানে যেটা ডিফারেন্সিয়েশন আছে এটা কি? এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না? ডেল ডেল এক্স মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। তাহলে এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিতে পারি ভাই, তাহলে কিন্তু আলটিমেটলি কেল্লা ফতে।
ইন্টিগ্রেশন করে দিতে পারলেই কেল্লাফ হতে, আর কিছু লাগতেছে না, আমি ওই ভেক্টরটা পেয়ে যাবো। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি, এই যে ডেল এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে ডেল এক্সটাকে যদি আমরা ওই পাশে নিয়ে ফেলি তাহলে এটা আমাদের হবে ডেল ডেল ফাই এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের টোয়াইস এক্স ইন্টু কত হবে ডেল এক্স, টোয়াইস এক্স ইন্টু কি ডেল এক্স। ঠিক আছে, এখন নর্মালি তুমি ওই ডেল এক্স আর ডিএক্স এর মতো চিন্তা করতে পারো, কারণ আসলে ডেল এক্স আর ডিএক্স তো একই, জাস্ট ডেল এক্সটা জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মানে বাকি সব ধ্রুব। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওয়াই ওয়াই আর কিছু নাই, তাহলে জাস্ট আমরা এখানে ডেলটাকে আমরা ডিএক্স চিন্তা করতে পারি। ঠিক আছে, ডেলটাকে আমরা কি চিন্তা করতে পারি, ডিএক্স চিন্তা করতে পারি, ডি ফাই এক্স চিন্তা করতে পারি, টোয়াইস এক্স কি হচ্ছে ডিএক্স এইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, এবার জাস্ট কি করে দিব, ইন্টিগ্রেশন করে দিব। ঠিক আছে, এই যে দেখো ইন্টিগ্রেশন যদি করে দিই, এই পাশে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এই পাশে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ডান। আচ্ছা, এবার দেখো ইন্টিগ্রেশন দিয়ে দিলেই তো ব্যাপারটা হয়ে যাচ্ছে না, ইন্টিগ্রেশন দিলে ব্যাপারটা হয়ে যাচ্ছে না, যে দেখো আমাদের ডি আছে, ডি মানে ডিফারেন্সিয়েশন, এটাকে ইন্টিগ্রেশন করলে তো কাটাকাটি শেষ, মানে কাইন্ড অফ হচ্ছে একটা গুণ করলাম আর ভাগ করলাম, কাটাকাটি না, এই হচ্ছে কথা। তাহলে এটা কাটাকাটিকে শুধুমাত্র থাকবে হচ্ছে ফাই এক্স, শুধুমাত্র থাকবে কি ফাই এক্স, এরপরে টোয়াইস এক্স এ কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স টোয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করলে কেমন হবে, টুটা বাইরে চলে আসবে, টুটা বাইরে চলে আসবে, তারপর এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, এক্স এর পাওয়ার কত 1, তাহলে বেড়ে যাওয়া মানে কি 1 + 1 কত হচ্ছে 2, তাহলে এক্স স্কয়ার হয়ে গেল, পাওয়ারটা কোথায় চলে যাবে, নিচে চলে যায়। এগুলো ফান্ডামেন্টাল জিনিস, এগুলো একাডেমিকে পড়ে আসার কথা। ঠিক আছে, তো পরে যদি আসি তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো, এইখানে আমাদের আসলে আমাদের টুটা কাটা চলে যাবে, টুটা কাটা চলে গেলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো সেটা আমাদের ফাই এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স স্কয়ার, ফাই এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স স্কয়ার। বুঝিয়ে আছো, ফাই এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স স্কয়ার। আচ্ছা, এবার আমাকে বলো ফাই এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স স্কয়ার হয় তাহলে এবার বলো তো ফাই ওয়াই কেমন হবে, বুঝেই যাচ্ছে সেমই হবে, কারণ আলটিমেটলি আমাদের ফাই ওয়াই এর জন্য আমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে কি করতে হবে, পাবো কি টোয়াইস ওয়াই, টোয়াইস এক্স যেমন পাইছিলাম এটা হবে টোয়াইস ওয়াই, জেড এর ক্ষেত্রে টোয়াইস জেড, তাহলে আলটিমেটলি আমাদের ফাই ওয়াই ও ওয়াই স্কোয়ার হবে, ফাই জেড কেমন হবে, ফাই জেড হবে জেড স্কোয়ার হবে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখানে লিখে ফেলি যে আমাদের দেখো ফাই ওয়াই, ফাই এক্স ইজ ইকুয়াল টু হলো আমাদের এক্স স্কোয়ার, তারপর ফাই ওয়াই ইজ ইকুয়াল টু হলো আমাদের ওয়াই স্কোয়ার, তারপর ফাই জেড ইজ ইকুয়াল টু হবে কত, জেড স্কোয়ার। তাহলে আমি ফাই এক্স ফাই ওয়াই ফাই জেড জানি, তাহলে এটা যদি আমরা এটাতে বসাই দিই, এই যে এটাতে বসাই দিলে তো আমি ফাই পেয়ে যাচ্ছি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার আই ক্যাপ, এক্স স্কোয়ার আই ক্যাপ, ওয়াই স্কোয়ার জে ক্যাপ, আর কি জেড স্কোয়ার কে ক্যাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে জাস্ট এটা আমাদের জে ক্যাপ হবে, এটা কে আই ক্যাপ লিখে দিচ্ছে, তাহলে আনসার হবে আমাদের কোনটা, সি নাম্বারটা। বুঝিয়ে আছো? সো এই যে এত যা কিছু করছি না, এটা জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য আর কি, মানে জিনিসগুলো কাইন্ড অফ একটু রিভিশন দেওয়ার জন্য। বাট আমরা অত কিছু চিন্তা করবো না, নর্মালি যেটা চিন্তা করতে পারবো যে আমাদের কোনো একটা ভেক্টরকে কাইন্ড অফ হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলেই পাচ্ছি আমাদের এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি আমি ওই ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে আমরা কি করবো, টোয়াইস এক্স টোয়াইস ওয়াই টোয়াইস জেড, এটাকে ইন্টিগ্রেশন করে দিব, তাহলে ডান। এটাকে ইন্টিগ্রেশন করবো এক্স এর সাপেক্ষে, এটাকে ওয়াই এর সাপেক্ষে, এটাকে জেড এর সাপেক্ষে, ডান। এতটুকু করলে হলো, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টু কাটা যাবে, এই যে দেখো এইভাবে এই যে কাটা গেল, ঠিক আছে, টু কাটা যাবে আর থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা, ডান। তাহলে আমরা আনসার পাচ্ছি কোনটা, সি নাম্বারটা। ওকে, আচ্ছা, এইটা এইটা এটা এটা আমরা এটাকে একটু করে রাখছিলাম, এই জন্য আর কি দেখতে পাচ্ছিলাম। তো দেখো আমরা যদি আমরা বলি, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে 4 কেজি ভরে একটি বস্তুর উপর 4 নিউটন বল আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে নিয়োগ প্রয়োগ করলে বস্তুটির আনুভূমিক ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদেরকে বলে দিচ্ছে যে 4 কেজি ভর দেওয়া আছে, তাহলে আমরা দেখি আমাদেরকে 4 কেজি ভর একটা বস্তু দেওয়া আছে, তাহলে আমরা একটা বস্তুর কথা চিন্তা করতে পারি, এই হচ্ছে আমাদের একটা বস্তু, তাহলে এই বস্তুর উপর হচ্ছে আমাদের ভর দেওয়া আছে, আমাদের কত 4 কেজি, 4 কেজি। তাহলে আমাদেরকে বলছে এই বস্তুটার উপর 8 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, ডিগ্রিটাই বের করতে হবে। সো আনুভূমিক চিন্তা করতে পারি হচ্ছে আমাদের এইটা, এটাকে আমরা একটু উপরে রাখি, এই যে আনুভূমিক চিন্তা করতে পারি এইটা, আনুভূমিকের সাথে হচ্ছে আমাদের কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 8 নিউটন। কত নিউটন, 8 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের 8 নিউটন। তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে আমাদের এটা ধরে নিই আমরা থিটা, তাহলে এই থিটাটাই বের করতে হবে। করলে যেটা বলছে যে আমাদের প্রয়োগ করলে আনুভূমিক ত্বরণ, মানে এই দিকে যে ত্বরণটা সেটা হচ্ছে আমাদের কত হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, 1 মিটার পার কি সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে ব্যাপারটা বুঝছো, এই আনুভূমিক বরাবর বা চিন্তা করতে পারি, এটা সাপোজ এক্স অক্ষ চিন্তা করলাম, তাহলে এক্স অক্ষ বরাবর আমি ত্বরণ জানি আর বস্তুরা ভর জানি, তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু ফোর্স আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো না, দেখো বের করতে পারবো কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করতে পারি, দেখো এটাকে চিন্তা করতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের ভর ইন্টু কি এক্স এক্সিস বরাবর ত্বরণ। তাহলে আমরা চিন্তা করতে পারি এম কত, এম হচ্ছে আমাদের 4, ত্বরণ কত এক্স এক্সিস বরাবর সেটা বলে দেওয়া হচ্ছে 1 মিটার, তাহলে এটা কত হবে 4 নিউটন, এটা কত হবে 4 নিউটন। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই বরাবর বস্তুটার উপর ফোর্স কতটুকু, 4 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করতে পারি
এই বরাবর বস্তুটার উপর ফোর্স হচ্ছে, এই বরাবর বস্তুটার উপর ফোর্স হচ্ছে আমাদের কত, এফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কত জানবো, 4 নিউটন। এবার বলো তো এই যে 8 নিউটন বলটা কিন্তু আলটিমেটলি আমাদের এক্স অক্ষ বরাবর চিন্তা করছি আর ওয়াই অক্ষ বরাবর চিন্তা করছি, তাই তো? তাহলে এক্স অক্ষ বরাবর 8 নিউটনটাকে আমরা ভাঙলে কিভাবে ভাঙতাম মনে আছে, ভেক্টর বিভাজন, সেটা আমরা কি দেখতে পাইছিলাম, সেটা আমরা জানতাম যে এফ এক্স ইজ ইকুয়াল টু কত হইতো, তখন হয়ে যেত আমাদের এফ কস থিটা, মনে আছে, এফ কস থিটা। কেন, যার সাথে কোণ তার সাথে কস, যার সাথে কোণ তার সাথে কস, ঠিক আছে? তাহলে আমরা চিন্তা করতে পারি 8 নিউটন যেটা আছে এটা এটার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটার সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এই বরাবর হবে কস আর এই বরাবর কত হবে, কত হবে এফ সাইন থিটা। তাহলে এই বরাবর এফ কস থিটা, তাহলে এফ কস থিটাই আলটিমেটলি আমাদের সেই 4 নিউটনটা বা এফ এক্স, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা চিন্তা করতে পারি এফ এক্স কত, এফ এক্স কত পাইলাম, এফ এক্স দেখতে পাইছিলাম কত 4 নিউটন, তারপর এফ কত পাইলাম 8 কস থিটা। তাহলে এইবার আমরা এখান থেকে কি বের করব, আমরা দেখতে পাবো যে কস থিটা ইজ ইকুয়াল টু হবে, কস থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের 4/8, 4/8 মানে কত, হাফ, তাই তো? তাহলে কস কত ডিগ্রি মান হাফ, বলো কস কত ডিগ্রি মান হাফ, সেটা আমরা জানি কস 60 ডিগ্রি মান হাফ, কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে? ওকে, সো আনসার হচ্ছে আমাদের কোনটা, এ নাম্বারটা, তাই তো? এই যে এই নাম্বারটা মিলে গেছে, ডান। চলো এবার আমরা আরো কোশ্চেন সলভ করি। দেখো বলে দেওয়া আছে যে 1 গ্রাম ভরের একটি বস্তুকে আরেকটি একই ভরের বস্তুর দ্বারা কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে বস্তু দুটি একসাথে এত মিটার বেগে চলতে থাকবে। ব্যাপারটা বুঝো। প্রথমে আমরা দুইটা বস্তুর কথা চিন্তা করি, আমরা কি করি, দুইটা বস্তুর কথা চিন্তা করি, এই একটা বস্তু সাপোজ আর এই একটা বস্তু, ঠিক আছে? ওকে, সো একটার ভেলোসিটি দেওয়া আছে, সাপোজ একটার ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে এটা, একটা ভরও দেওয়া আছে, আবার একটি স্থির বস্তু, তাহলে এইটার ধরো সাপোজ এটার ভেলোসিটি সাপোজ ইউ2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, ঠিক আছে? এখন বলছে যে আরেকটি একই ভরে, তাহলে দুইটা ভর একই, দুইটা ভর কি একই, তাহলে দুইটা ভর যদি একই হয় তাহলে এটা আমরা চিন্তা করতে পারি m1 ইজ ইকুয়াল টু, আমরা চিন্তা করতে পারি m2 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 গ্রাম, কত দেওয়া আছে 1 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে যে একই ভরে বস্তু দ্বারা কত সেন্টিমিটার বেগে আঘাত করলে, তাহলে এইটা তো স্থির, তাহলে আঘাত করবে কি এইটা, তাহলে এইটার ভেলোসিটিটা বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের u1 ইজ ইকুয়াল টু কত, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, বলছে আঘাত করলে বস্তু যদি একই সাথে মিলিত হয়ে যাবে, বুঝাই যাচ্ছে একই সাথে এত বেগে যাওয়া মানে কি, মিলিত হয়ে যাওয়া, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা, এটা স্থির আছে, এটা কি করছে, আঘাত করবে, আঘাত করে এটার সাথে মিলে যাবে, মিলে যেয়ে একসাথে চলা শুরু করবে, কি করবে, মিলে যেয়ে একসাথে চলা শুরু করবে, চলা শুরু করা মানে কি, তখন বস্তুটা সাপোজ এরকম হয়ে গেল, ঠিক আছে? এরকম না, কাইন্ড অফ হচ্ছে মিলিত হওয়া মানে কি, মিলিত হওয়া মানে হচ্ছে আরেকটা বস্তু সাপোজ এভাবে মিলিত হয়ে গেল, মিলিত হয়ে কি করছে, চলাচল করতেছে। এখন চলাচল যদি যেহেতু করতেছে তার একটা ভেলোসিটি আছে, যেটাকে আমরা বলবো যে ভি, ভি ইজ ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তো 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে? এই তো, তাহলে এখানে আমরা খুব সিম্পলি আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি, তাহলে আলটিমেটলি আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে ফেলতে পারি। ডান। তো ভরবেগের সংরক্ষণশীলতা যদি আমরা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল বলো, প্রথম বস্তুটা ভরবেগ প্লাস পরের বস্তুটা ভরবেগ, এগুলো হচ্ছে সংঘর্ষের পরে বস্তুটিটা ভরবেগ, তাহলে প্রথম বস্তুটা আসলে কোন বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে, দ্বিতীয় বস্তুটা কি করতেছে, ভি বেগেই যাচ্ছে, কারণ দুইটা একসাথে মিলিত হয়ে গেছে। ডান। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি যে আমাদের যে দ্বিতীয় বস্তুটার যে আদিবেগ ছিল সেটা কত, 0। আদিবেগ যদি 0 হয় তাহলে সেইটার ভরবেগ কত হয়ে যাবে, 0, সেটা ভরবেগ কত হয়ে যাবে, 0, 0 হয়ে গেলে এবার আমরা চিন্তা করি m1টা কত, প্রথম বস্তুটার ভর কত বলো, প্রথম বস্তুটার ভর আমরা দেখতে পাচ্ছি 1 গ্রাম, তাহলে এইটাকে তুমি চাইলে কেজিতে কনভার্ট করতেও পারো, নাও করতে পারো, কেন করতে মানে কেন লাগবে না এটা একটু পরে বুঝতে পারবা, কারণ দেখতে পাচ্ছি এই পার্টটুকু যখন চলে গেছে তখন আমরা চিন্তা করতে পারি 10⁻³ দিলাম, তো আসলে আমি এটা কিসে প্রকাশ করলাম, কেজিতে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, u1 কত, আদিবেগ কত, আদিবেগটাই বের করতে হবে, সেটা হচ্ছে আমার সাপোজ u1, ঠিক আছে? ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিটা কমন যায়, ভি কমন যায় না, ভি কমন গেল, তারপর এটা হয়ে গেল আমাদের m1 প্লাস m2, m1 প্লাস কি m2, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের ভি আমি জানি, ভি আমি জানি কত বলে দেওয়া আছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড, সো এটাকে ধরো 1 সেন্টিমিটার পার সেকেন্ডই রাখলাম, না আচ্ছা না রাখলাম, তোমার যদি মনে হয় যে না ভাই এটা মিটার পার সেকেন্ডে নিলাম 10⁻² মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভি। m1 আর m2 দুইটা বস্তু ভর কি সেম না, 1 গ্রাম করে না, তাহলে 1 গ্রাম আর 1 গ্রাম কত, 2 গ্রাম, 2 গ্রামকে আমরা কি করব, কেজিতে কনভার্ট করে ফেলবো, 2 গ্রাম ইন্টু 10⁻³ তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে গেছে। ডান, শেষ তো? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা খুব ইজিলি আমাদের এই যে এত ক্যালকুলেশন করলাম না, এখানে আমাদের এই যে এইটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, মানে আমাদের যে কেজিতে কনভার্ট করলাম আমরা দুই পাশে, কোনো লাভ হয় না, ঠিক আছে? কেজিতে কনভার্ট না করলে হইতো। আর কি আছে বলো তো, এখানে তো 1 আছে, তাহলে u1 পেয়ে গেছি, আর এখানে কি আছে দেখি তো, এবার তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি u1
u1 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ পাশে আমরা কি আছে দেখি, কি আছে এটা দেখে আবার কনফিউজ হয়ে যায় না, ঠিক আছে, এটা জাস্ট আমি লিখছি, এটা বাদ দাও, ঠিক আছে, এ পার্টটুকু আর এ পার্টটুকু, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা চিন্তা করতে পারছি যে এখানে আছে কি, এখানে আছে 2 গুণ আছে 2 × 10⁻³ 2 × 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে এই মিটার পার সেকেন্ডকে আমি আনসারে দেখতে পাচ্ছি আনসারের সাথে মিলতেছে না, আনসারে কোনো এককও দেওয়া নাই। তাহলে দেখেই বুঝতে পারলাম যে এখানে আসলে আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া নাই, কিসে দেওয়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এটা কি করবো, 100 দ্বারা গুণ করে দিব, 100 দ্বারা যদি আমরা গুণ করে দিই সেটা হয়ে যাবে 2 সেন্টিমিটার পার সেকেন্ড, 2 সেন্টিমিটার কি পার সেকেন্ড। তাহলে 2 সেন্টিমিটার কোনটা পাচ্ছি বলো তো, এই যে বি নাম্বারটা, কোনটা পাচ্ছি বলো, এই যে বি নাম্বার। ওকে, আশা করি বুঝিয়ে আছো, কঠিন কিছু না, সহজই। তাহলে বলছে যে কত গ্রাম ভরের একটি বস্তুর 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে আমরা একটু এঁকে ফেলি জিনিসটা, কি করে ফেলি, এঁকে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদেরকে যেটা বললো যে এত গ্রাম ভরের একটি বস্তু 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে, তাহলে সে কি করতেছে, এই যে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে কি করতেছে, ঘুরতেছে। এইখানে যে ব্যাসার্ধ যেটা আছে ওই ব্যাসার্ধটা কত দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার। আচ্ছা, ঘূর্ণায়মান থাকলে সেটা জড়তার ভ্রামক দেওয়া আছে, কত, 2 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, খুব সিম্পল কথা। তাহলে বস্তুটা আমরা চিন্তা করতে পারি, বস্তুটা হচ্ছে ভাই এইটা, বস্তুটা ভর হচ্ছে আমাদের সাপোজ কত দেওয়া আছে, কত গ্রাম সেটা আমাদেরকে বের করতে বলছে, এম দেওয়া আছে, ঠিক আছে, এম আমাদেরকে বের করতে হবে। তাহলে বলছে যে সেটা জড়তার ভ্রামক দেওয়া আছে। এখন দেখো, এটা যদি বৃত্তাকার পথে মানে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে যদি কোনো একটা সাপোজ কোনো একটা বিন্দু ভর যদি ঘুরে, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমরা খুব সিম্পল একটা সূত্র জানতাম যে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু জানতাম কত, এম আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আই কত দেওয়া আছে বলতো, আই দেওয়া আছে আমাদের 2 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, 2 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে সবগুলো সিজিএস এককে দেওয়া আছে, তাহলে আমি ওইটাকেও সিজিএস এককে বসাবো। তাহলে এম এর মান আমাদেরকে বের করতে হবে, এমটা আমরা রেখে দিলাম, ঠিক আছে, এমটা আমরা রেখে দিলাম। তারপর আর স্কোয়ার, আর কত, আর দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এটাও সেন্টিমিটার রেখে দিই, ঠিক আছে। তাহলে 2 সেন্টিমিটার স্কোয়ার, এই তো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে, এখানে আমাদের এককগুলা রাখার দরকার পড়তেছে না, কেন যে রাখলাম, হ্যাঁ। সো এটাকে আমরা এখানে একটু রেখি, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এম ইজ ইকুয়াল টু কত হবে, এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের, এখানে আছে আমাদের 2 আর এটা নিচে চলে গেলে হবে কত 4, তাহলে এখানে দেখতে পাচ্ছি এম ইজ ইকুয়াল টু কত হবে হাফ। তাহলে সবগুলা সিজিএস এককে বসাইছি, তাহলে এটা কিসে বের হবে, এটা বের হবে গ্রামে, তাই তো। এটা কিসে বের হবে, এটা বের হবে গ্রামে, তাহলে 0.5 গ্রাম, ঠিক আছে। ওকে, সো আমাদের আনসার ওইটাই চাইছে যে কত গ্রাম ভরে, তাহলে 0.5 গ্রাম, তাহলে আনসার কোনটা পাচ্ছি, এই যে ডি নাম্বারটা, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো ক্যালকুলেটার দরকার পড়ে নাই কিন্তু, বাট সার্চে ক্যালকুলেটার ইউজ করা যায়, ঠিক আছে। দেখছো কত সহজ সহজ জিনিসপাতি আসে। আচ্ছা, সো এই যে আনসারটা আমাদের মিলে গেছে সেটা হচ্ছে আমাদের 0.5 গ্রাম। সো চলো আমরা অন্য কোয়েশ্চেন সলভ করি। সো আমাদেরকে বলে দিয়েছে যে কোনো ঘূর্ণায়মান কণার উপর প্রযুক্ত টর্ক যদি হয় 60, তাহলে কণাটির কৌণিক ভরবেগ কত, কি বলছে, কৌণিক ভরবেগ কত। এখন টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল, মনে আছে, সেটা ছিল আমাদের কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করতাম, সেটা ছিল আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক ছিল, ঠিক আছে। তাই এটাকে আমরা বলতাম যে ডি এল ডিটি বলতাম, ঠিক না। ওই যে নর্মালি আমরা যেটা চিন্তা করতাম যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল, তার উপর কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে ডিপি ডিটি, ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো ওইখান থেকে এটা পাইছিলাম। তাহলে আমরা কৌণিকের ক্ষেত্রে কি চিন্তা করব, যে টর্ক মানে এফ এর জায়গায় টর্ক হয়ে যাবে, মানে টাউ হয়ে যাবে, আর পি এর জায়গায় হয়ে যাবে এল, বুঝছো ব্যাপারটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইছিলাম যে আলটিমেটলি আমাদের ওই যে ধ্রুবকটা যেটা নিই, ধ্রুবকটা আবার হয়ে যাবে 1, ধ্রুবক যদি 1 হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু সমানুপাতিক না থেকে কি হয়ে যায়, সমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা এটা কি জানলাম, আমাদের যে কৌণিক ভরবেগ আছে ওই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার আমাদের টর্কের সমান হয়, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি হয়, আমাদের টর্কের সমান হয়। তাহলে এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগটা বের করতে হবে। কি বের করতে হবে, কৌণিক ভরবেগ। সো এটার জন্য আমরা সিম্পলি কি করব, আমরা ডিএল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, টাউ ইনটু হচ্ছে ডিটি হয়ে যাবে, টাউ ইনটু ডিটি হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো, জাস্ট ক্রস গুণ করলাম আর কি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের টাউ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, টাউ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 60,
বা টর্ক ইজগুলো কত দেওয়া আছে 60, তাহলে এটা বসাই দেবো আমাদের 60 ইন্টু ডিটি, 60 ইন্টু কত ডিটি, ঠিক আছে। এবার আমরা কি করবো, দুই পাশে কি করে দেবো, ইন্টিগ্রেশন করে দিব, কারণ আমরা ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন করে দিলে আনসারটা হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে আছে আমাদের কত ডিএল, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা ইজগুলো হচ্ছে আমাদের কত 60 ডিটি। এবার আমরা জাস্ট একটু কি বসাবো, একটু লিমিটগুলো বসাই দেবো, ঠিক আছে। সো সিম্পলি আমরা চিন্তা করতে পারি যে প্রথমে সাপোজ চিন্তা করলাম যে কৌণিক ভরবেগ 0 ছিল, ঠিক আছে, প্রথমে ছিল কৌণিক ভরবেগ 0, এরপরে কৌণিক ভরবেগ হয়ে গেছে আমাদের এল, এরপরে কৌণিক ভরবেগ হয়ে গেছে কত এল। প্রথম যে সময়টা আমি চিন্তা করলাম সেখানে ধরলাম সেটা আমাদের 0 সেকেন্ড, এরপরে সাপোজ চিন্তা করলাম সেকেন্ড হয়ে গেছে হচ্ছে টি সেকেন্ড, বুঝছো ব্যাপারটা। তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তার বেগ ছিল 0, তার বেগ যেহেতু ছিল 0 তাহলে তার কৌণিক ভরবেগ ছিল 0, এরপরে টি সেকেন্ড পরে তার কৌণিক ভরবেগ হয়ে গেছে কত এল, ওই এলটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি বলতো, আমরা যদি এখানে কি আছে বলতো, এই ইন্টিগ্রেশনগুলো তো পারার কথা, কিচ্ছু নাই মানে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের এল টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি থাকবে বলো, এল টু দি পাওয়ার 0 কে ইন্টিগ্রেশন করলে কি থাকবে, এল টু দি পাওয়ার 0 কে ইন্টিগ্রেশন করলে থাকবে হচ্ছে আমাদের এল টু দি পাওয়ার 0 প্লাস 1, নিচে হবে কত 0 প্লাস 1, এরপরে এখানে লিমিটগুলো বসাই দেয় 0 থেকে এল পর্যন্ত, তাই তো। এরপরে এই পার্টটুকু ইন্টিগ্রেশন করবো, যেটা হচ্ছে আমাদের 6 বাইরে চলে আসলো। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, টি কে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, কি কে, কাকে, টি কে ইন্টিগ্রেশন করা মানে কি, টি এর পাওয়ার 1 বেড়ে যাওয়া, টি এর পাওয়ার এখন কত আছে 1 আছে, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 মানে কত 2, এখানে নিচে বসাই দিই 1 প্লাস 1, তারপর লিমিট কত হবে 0 থেকে টি পর্যন্ত, লিমিট কত হবে 0 থেকে টি পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আমরা খুব সিম্পলি আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1, তাহলে আমাদের শুধু থাকবে এল, তাহলে আমাদের বসাই দিলাম, এখানে বসাই দিলাম এল কত থেকে 0 থেকে এল পর্যন্ত। এরপরে এখানে 6 ইন্টু কত থাকবে, এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে আমাদের টি স্কোয়ার আর নিচে থাকবে 2, এরপরে থাকবে এটা কত হবে 0 থেকে টি পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমরা ফার্স্টে কি বসাবো, লোয়ার লিমিটটা বসাই দেবো, আপার লিমিটটা বসাই দেবো, এরপরে লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে। তো আপার লিমিট মানে কত, এল এর জায়গায় এল বসে গেল, এরপরে লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে 0, তাহলে 0 এল এর জায়গায় বসে গেল, ঠিক আছে। এরপরে এখানে আছে আমাদের 6 ইন্টু, এরপরে প্রথমে আমরা আপার লিমিটটা বসাবো, মানে কত হবে টি স্কোয়ার ভাগ 2 মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো টি এর জায়গায়, তাহলে কত হবে 0 স্কোয়ার বাই 2, তাহলে দেখতে পাচ্ছ আমাদের আনসারটা কত হবে, আনসারটা আমাদের এখানে এল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, এল ইজ ইকুয়াল টু হবে আমাদের এই পার্টটুকু তো 0, তাহলে 2 আর 6 কাটা গেলে কত হবে 3 টি স্কোয়ার, কত হবে 3 টি স্কোয়ার, তাহলে আমাদের কত হবে এল ইজ ইকুয়াল টু হবে কত 3 টি স্কোয়ার, এল ইজ ইকুয়াল টু কত হবে 3 টি স্কোয়ার, তাহলে 3 টি স্কোয়ার কোনটা, এই যে আমাদের ডি নাম্বারটা, কোন নাম্বারটা, ডি নাম্বারটা, ডান। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি আনসারটা মিলে দিই, হ্যাঁ আনসারটা মিলে গেছে। আচ্ছা, বলে দেওয়া আছে যে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। আচ্ছা, সো আমরা একটু এঁকে ফেলি যে আমাদের বস্তুটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। ওকে, সো এই একটা বস্তু আছে, এই একটা বস্তুকে কি করা হয়েছে, মুক্তভাবে পড়তে দেওয়া হলো, কিছুক্ষণ পরে সেটা ভেলোসিটি পাওয়া গেছে, সাপোজ সেটা এখানে চলে আসছে, কিছুক্ষণ পরে তার ভেলোসিটি, চিন্তা করো কত সেকেন্ড পর তার ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড হবে, চিন্তা করলে বুঝতে পারবা। সো যাই হোক, সো আমাদের এটা কিছুক্ষণ পরে দেখা গেছে যে সেটার ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, আরেকটু কি করছি, আরেকটু পরে তার বেগ হয়ে গেল কোনটা জানো, তার বেগ হয়ে গেল 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে বলছে যে এই দুই সময়ের মাঝখানে আমাদেরকে বলছে যে সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, সেটা কি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো সাপোজ চিন্তা করলাম যে এইখানে তার ভেলোসিটি, সেটাকে আমরা v1 চিন্তা করলাম, এখানে তার ভেলোসিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, এরপরে কিছুক্ষণ পরে তার ভেলোসিটি হয়ে গেছে কত 19.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন প্রথমে সে যে ডিস্টেন্স অতিক্রম করছে সেটাকে আমরা h1 বললাম, এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের সাপোজ h1, ঠিক আছে। এরপরে সে প্রথম থেকে যদি এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা চিন্তা করলাম h2। এখন আমাদেরকে কি জানতে চাইছে, আমাদেরকে যেটা জানতে চাইছে যে আমাদের এই যে দুই সময় আছে, সাপোজ t1 সময়ে সে h1 দূরত্ব অতিক্রম করছে, এরপরে t2 সময় সে কি করছে h2 দূরত্ব অতিক্রম করছে, এখন এই দুই সময়ের মাঝখানে, এইখান থেকে আর এইখানের মাঝখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে। তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি বলতো, এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের কত হবে h2 মাইনাস h1, সিম্পলি কত হবে h2 মাইনাস h1, বুঝছো ব্যাপারটা, h2 মাইনাস h1। আচ্ছা, তো সবার আগে আমরা h1টা বের করার চেষ্টা করি, দেখি h1 ইজ ইকুয়াল টু কত হবে, আমরা জানি s ইজ ইকুয়াল টু কত ut প্লাস হাফ a স্কোয়ার, তাই তো। তাহলে আমরা চিন্তা করতে পারি ut প্লাস হাফ a টি স্কোয়ার,
তাহলে আমরা চিন্তা করতে পারি এটা প্রথম যেহেতু সময়, তাহলে এটাকে আমরা এইখানে আমরা সময় চিন্তা করতে পারি t1, এরপরে এইখানে যে সময়টা সেটা চিন্তা করতে পারি t2। তাহলে আমরা চিন্তা করতে পারি যে প্রথম h1 যে দূরত্ব অতিক্রম করছে সেখানে সময় লাগছে হচ্ছে আমাদের t1, সেখানে আমাদের কি সময় লাগছে t1 পরিমাণ সময় লাগছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই পার্টটুকু আলটিমেটলি আমাদের টাইম নিয়ে আসলে খুব একটা কাজ করার দরকার পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ আমাদের এখানে সময়টাও আননোন, আবার এইচটাও আননোন। দরকার আছে কি দুইটা আননোন জিনিস রাখার? দরকার নাই তো। তাহলে এখানে আমরা একটা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা কোনটা? যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এএস, এটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? কেন? আদিবেগ আমি জানি, আদিবেগ আমি জানি কেন? প্রতিটা ক্ষেত্রেই আদিবেগ হচ্ছে 0। শেষ বেগটা আমি জানি, দেখো শেষ বেগগুলো দেওয়া আছে। তারপরে আমি জি এর মানও আমি জানি, জাস্ট বের করতে হবে এইচ এর মানটা। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এই তো। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে প্রথম ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি যে আমাদের যখন h1 দূরত্ব অতিক্রম করতেছে তখন আলটিমেটলি h1 দূরত্ব অতিক্রম করার জন্য ভেলোসিটি কত হয়ে গেছে? v1। তাহলে আমরা চিন্তা করতে পারি যে ভি স্কোয়ার v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা চিন্তা করতে পারি ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি h1। এটা চিন্তা করতে পারি না? বুঝছো তো ব্যাপারটা? প্রথম ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 0, তাহলে প্রথম ক্ষেত্রে যদি আদিবেগ যদি 0 হয় তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেল 0। তারপরে আমরা ভেলোসিটি v1 ধরলাম, এরপরে h1 দূরত্ব অতিক্রম করছে সাপোজ, তাহলে আমরা চিন্তা করতে পারি দেখো h1 ইজ ইকুয়াল টু হবে আমাদের 1/2g ইন্টু কত হবে v1 স্কোয়ার। তাহলে আমরা কত দিলাম? v1 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে সিম্পলি আমরা চিন্তা করতে পারি যে h1 ইজ ইকুয়াল টু কত হবে 1/2g, মানে হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে কত হবে v1 স্কোয়ার। v1 কত? v1 আমরা দেখতে পাচ্ছি 9.8, তাহলে 9.8 স্কোয়ার। ঠিক আছে? এটাকে এভাবে রেখে দিই। এটা কি করে দেয়? এভাবে রেখে দিই। চলো এভাবে রেখে দিলাম। এটাকে আমরা বললাম এটাকে 1 নাম্বার। ঠিক আছে? ক্যালকুলেশন ধরো পরেই করলাম আর কি একসাথে। ক্যালকুলেশন কি করলাম? একসাথে পরেই করব। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন পরে করি, এইটা ছিল আমাদের সূত্র, এটাকে আমরা সূত্রটাকে রেখে দিলাম। এরপরে এই ক্যালকুলেশনটা যদি আমরা পরে করি তাহলে আমরা পরের ক্ষেত্রে চিন্তা করি যে আমি একদম আদিবেগ থেকে h2 দূরত্ব অতিক্রম করছে, সেখানে সময় লাগছে হচ্ছে আমাদের t2। ঠিক আছে? এখান থেকে এইখানে পড়ছে যেখানে দূরত্ব অতিক্রম করছে কত? h2। ঠিক আছে? তাহলে আমরা চিন্তা করতে পারি দেখো ভি স্কোয়ার, তাহলে এখানে আমাদের শেষ ভেলোসিটি কত? v2। তাহলে আমরা চিন্তা করতে পারি v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার আদিবেগ তো আবার 0ই, তাহলে আমাদের আবার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এই পার্টটুকু কাটাকাটি শেষ। তাহলে আমাদের টোয়াইস জি ইন্টু কত হবে? h2। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে h2 ইজ ইকুয়াল টু কত হবে 1/2g, জি এর মান হচ্ছে 9.8, আর শেষ ভেলোসিটি কত? শেষ ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি 19.6, তাহলে এটা হবে কত? 19.6 স্কোয়ার। ঠিক আছে? তাইলে এই পার্টটুকু আমরা 1 আর 2 পাইছি, একটা সমীকরণ পাইছি উপরে, একটা সমীকরণ পাইছি এইটা। তাহলে আমরা চিন্তা করব h1 হচ্ছে এতটুকু, h2 হচ্ছে এতটুকু, আমার বের করতে হবে h2 মাইনাস h1। আমার কি বের করতে হবে? h2 মাইনাস h1। তাহলে h2 মাইনাস h1 এটাকে আমরা বলতে পারি ডেল h ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই পার্টটুকু মাইনাস এই পার্টটুকু। তাহলে আমরা 1/2 জি যেটা আছে বা টোয়াইস 9.8 যেটা আছে, 9.8 যেটা আছে, এটাকে আমরা কমন নিয়ে ফেলতে পারি, এটা মাইনাস এটা। তাহলে আমরা চিন্তা করতে পারি 19.6 স্কোয়ার মাইনাস 9.8 স্কোয়ার। ঠিক আছে? ডান। কি হচ্ছে ডান? এই পার্টটুকু করলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাওয়ার কথা? আনসারটা পেয়ে যাওয়ার কথা। দেখছো? এখন এই পয়েন্টে এসে আমাদের ক্যালকুলেটর ইউজ করা লাগবে। এখানেও আসলে ক্যালকুলেটর ছাড়াই করা যায় মেইনলি, তাও জাস্ট আমি ক্যালকুলেটরটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, একটু মানে সুবিধার জন্য আর কি। তাহলে আমরা 1.98 ইন্টু হচ্ছে আমাদের 19.6 স্কোয়ার ভাগ দিব 9.8 স্কোয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি 14.7। তাহলে আনসার হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়াল টু কত হবে? 14.7 মিটার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে তোমাকে আমি আরেকবার সামারি করে দিই। সো আমাদেরকে যেটা বলছে যে কিছু সেকেন্ড পরে তার ভেলোসিটি হয়ে গেছে 9.8, এরপর আরও পড়ার পরে তার ভেলোসিটি হয়ে গেছে 19.6। তাহলে এর মাঝখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে। সো প্রথমে আমরা h1 বের করলাম যে ওই ভেলোসিটির জন্য সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এরপরে প্রথম দিকে সে h2 কতটুকু দূরত্ব অতিক্রম করার পরে তার ভেলোসিটি হয়ে গেছে 19.6। এরপরে এই দুটো ডিস্টেন্সের মাঝখানে ডিস্টেন্সটা নির্ণীত হয়ে গেল। বুঝছো? আচ্ছা, না তাহলে কত পাচ্ছি? আনসার পাচ্ছি হচ্ছে 14.7। এই যে আনসার মিলে গেল। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে একটি বস্তুর উপর কত সেকেন্ড এত সেকেন্ড ব্যাপী এত নিউটন বল ক্রিয়ারত থাকলে বস্তুটা ভরবেগের কত বৃদ্ধি পাবে?
ভরবেগে কি কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে। সো দেখো খুব সিম্পলি আমরা জানি যে আমাদের বল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগে কি পরিবর্তনের সমান, তাহলে আমরা চিন্তা করতে পারি ডিপি ডিটি ভরবেগের পরিবর্তন হারের সমান, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন, তাহলে আলটিমেটলি আমাদের এফ ইন্টু ডিটি ইকুয়াল কি হবে, ডিপি হবে না। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, আমি বল নিব, বল কত বলে দেওয়া আছে, বল বলে দেওয়া আছে 5, না বল বলে দেওয়া আছে 1 নিউটন, আর আমাদের সময়ের যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড ইকুয়াল টু কি হবে, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগে কতটুকু বৃদ্ধি পাইছে, ভরবেগ কতটুকু বৃদ্ধি পাইছে সেটাই তো ভরবেগের পরিবর্তন না, সেটাকে আমরা বলতে পারি ডিপি। তাহলে ডিপি ইকুয়াল কত হচ্ছে, এটা কত হচ্ছে 5। একক তো বের করতে পারবো, একক কি হবে, একক হবে হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে কত হবে আনসার 5। কত ইজি কোশ্চেন দেখছো, অনেক ইজি। বলে দেওয়া আছে একটি পরিবাহী রিং দেওয়া আছে, রিং এর চুম্বক ফ্লাক্স দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের আসলে আমাদের চুম্বকিক যে আবেশ যে চ্যাপ্টারটা আছে, মানে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টারটা। সো ওইখানে কাইন্ড অফ এটা আমাদের শর্ট সিলেবাসে নাই। সো এটাকে একটু আমাদের একটু বুঝতে হবে, মানে আহামরি আমরা বুঝবো না, জাস্ট এটা সলভ করার জন্য যতটুকু থিওরি দরকার আর কি। বলে দেওয়া আছে একটি পরিবাহী রিং দেওয়া আছে, এটি কি দেওয়া আছে, পরিবাহী রিং, পরিবাহী রিং এর চুম্বক ফ্লাক্স দেওয়া আছে, চুম্বক ফ্লাক্স দেওয়া আছে আমাদের, চুম্বক ফ্লাক্স বলছে 20 সেকেন্ডের ব্যবধানে, কত সেকেন্ডের ব্যবধানে, 20 সেকেন্ডের ব্যবধানে এত বৃদ্ধি পাইছে, কত বৃদ্ধি পাইছে, 10 টেসলা মিটার স্কয়ার বৃদ্ধি পাইছে। আমরা জানি যে চুম্বক ফ্লাক্স যেটা আছে সেটার হচ্ছে একক হচ্ছে আমাদের টেসলা মিটার স্কয়ার, টেসলা কি মিটার স্কয়ার, আর চুম্বক যে ক্ষেত্র আছে ওইটার যে এককটা সেটা হচ্ছে আমাদের টেসলা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো চুম্বক ফ্লাক্স বৃদ্ধি পাইছে হচ্ছে এত, কত সেকেন্ডের ব্যবধানে সেটাও বলে দেওয়া আছে। বলছে রিংটিতে কত ভোল্ট তড়িৎচালক বল উদ্ভূত হবে, উদ্ভব হবে, কতটুকু তড়িৎচালক বল তৈরি হবে বা উদ্ভব হবে যেটাকে বলি আর কি। সো ওইটা কত হবে সেটা আমাদেরকে জানতে চাইছে, ঠিক আছে। সো এইটার জন্য যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আমাদের চুম্বক ফ্লাস্কের পরিবর্তনের জন্য, চুম্বক ফ্লাস্কের পরিবর্তনের জন্য যে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি যে উদ্ভব হয় সেটা ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি জানো, ইজ ইকুয়াল টু আমরা জানি এন ইন্টু ডি ফাই ডিটি। এবার আমি তোমাকে বুঝাই এটা কি, কোনটা ধারে কি বোঝায়। সিম্পলি এন কি বোঝায় জানো, এন হচ্ছে আমাদের, লিখে ফেলি আমরা সবাই মিলে লিখে ফেলি, এন হচ্ছে আমাদের পাকের সংখ্যা, পাকের সংখ্যা। এই যে একটা রিং এর কথা বললাম না, এটা কিসের কথা বলছি বলতো, এই যে একটা পরিবাহী রিং, এরকম একটা রিং তৈরি করছে, একটা পরিবাহী তার যে একটা রিং তৈরি করছে, এই রিং আমি কয়টা পেজ দিছি, কয়টা পাক দিছি, এই রিং দিয়ে আমি কয়টা পাক দিছি সেটা হচ্ছে আমাদের এন, পাকের সংখ্যা। এখানে কিছু যেহেতু বলে দেওয়া নাই তাহলে এন এর মান 1, একটা পাক, একটাই তার নিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডি ফাই মানে হচ্ছে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, লিখে ফেলো, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, আর ডিটি তো বোঝাই সময়ের পরিবর্তন, কত সেকেন্ডে আমি আসলে কি কি করছি আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের ভাই সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে কি পাচ্ছি বলতো, ইটাকে আমরা কি বলবো, ইটাকে বলবো সেই উদ্ভূত বা উদ্ভব, বানানটা কেমনে বলো তো, উদ্ভূত, উদ্ভূত তড়িৎচালক, উদ্ভূত তড়িৎচালক বল। এই তো এটা হচ্ছে কি বলতো আমাদের উদ্ভূত তড়িৎচালক বল। ডান, বুঝছো। তাহলে আমাদের তড়িৎচালক বল ই বের করতে বলছে, চলো ই বের করি। সরি আমার একটু সর্দি লাগছে। সো ই ইজ ইকুয়াল টু হবে আমাদের পাক সংখ্যা, আমি জানি মানে বলে দেওয়া নেই, তার মানে পাক সংখ্যা একটাই, তাহলে 1 ইন্টু হচ্ছে আমাদের উপরে হবে আমাদের কতটুকু আসলে আমাদের ফ্লাক্সে পরিবর্তন হয়েছে, আমাদেরকে বলে দেওয়া আছে কত 10 টেসলা মিটার স্কয়ার চেঞ্জ হয়েছে, তাহলে উপরে আমরা হবে 10, কত সময়ের ব্যবধানে, সেটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড সময়ের ব্যবধানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত হবে, ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে আমাদের হাফ, মানে হচ্ছে আমাদের কত 0.5। একক কি হবে, একক হচ্ছে আমাদের নিউটন হবে, সিম্পলি নিউটন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসার কোনটা, আনসার দেখতে পাচ্ছি এই যে ডি নাম্বারটা, আনসার দেখতে পাচ্ছি কোনটা, ডি নাম্বারটা। আচ্ছা, এরপরে বলছে যে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের বিস্তার দেওয়া আছে, তাহলে আমাদের ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত হবে, ঠিক আছে। সো এটা দেখে মনে হতে পারে যে না আমাদের সিলেবাসের বাইরে আসছে, বাট সিলেবাসের ভিতরে আছে, কিন্তু এটা আমাদের ভৌতআলোক বিজ্ঞানের টপিক আর কি। ভৌতআলোক বিজ্ঞান প্লাস হচ্ছে আমাদের তরঙ্গ, আমাদের ফার্স্ট পেপার যে তরঙ্গ চ্যাপ্টারটা আছে ওটা শর্ট সিলেবাসের বাইরে, যদিও ওইটার আসলে রিলেটেড একটা টপিক আর কি, ঠিক আছে। সো এটার হচ্ছে খুব সিম্পলি আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা চার্জিত বস্তু যদি গতিশীল থাকে, ওইটা ক্ষেত্রে
দুইটা দুইটা ক্ষেত্র থাকে, একটা চুম্বক ক্ষেত্র থাকে আর একটা থাকে কি বলতো তড়িৎ ক্ষেত্র থাকে, ঠিক আছে? তো চুম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেটাকে আমরা চিন্তা করতে পারি যে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল আমরা চিন্তা করতে পারি বি নট সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? আমরা বি যে তরঙ্গ আছে বা বি বলতে কি আমাদের চুম্বক যে ক্ষেত্র তৈরি করতেছে ওইটা যে তরঙ্গ আছে ওইটা যেগুলো আমাদের বি নট সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ব্যাপারটা বুঝো নাই, দরকার নেই। ভি নটটা কি জানো? ভি নটটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের যে তরঙ্গ আছে না ওই তরঙ্গের বিস্তারটা, চুম্বক ক্ষেত্রের বিস্তার, ঠিক আছে? টুয়াইস পাই বাই ল্যামডা তো আমরা জানি যে তরঙ্গ আছে ওইটার আসলে কি তরঙ্গ দৈর্ঘ্যটা, ভি হচ্ছে আমরা জানি ভেলোসিটিটা, টি হচ্ছে টাইম, আর এক্সটা হচ্ছে যে কোনো একটা দূরত্ব পরে আমি শুরু করছি, ঠিক আছে? খুব সিম্পলি এই ব্যাপারটা যদি আমি একটু বলে রাখি যে সাপোজ এখানে আমরা চিন্তা করতে পারি ভিটি মাইনাস এক্স যে ব্যাপারটা দেওয়া আছে, ভিটি মাইনাস এক্স মানে হচ্ছে সেটা এক্স এক্সিস বরাবর গতিশীল, আর যখন এখানে মাইনাস দেখবো তখন বুঝতে পারবো যে এটা আমাদের পজিটিভ এক্স এক্সিস বরাবর গতিশীল, মানে এরকম ডান দিকে যাচ্ছে। যখন এটা প্লাস থাকে তখন বোঝা যাচ্ছে যে মাইনাস এক্স এক্সিসের দিকে যাবে, মাইনাস এক্স মানে কি এদিকে যাচ্ছে। খুব সিম্পলি আমরা এত কিছু চিন্তা করবো না, মাইনাস থাকলে প্লাস এক্স এর দিকে, প্লাস থাকলে মাইনাস এক্স এর দিকে, ডান। আচ্ছা, এরপরে আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, সেটা হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট সাইন সেম কাহিনী টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ঠিক আছে? কি হচ্ছে ভিটি মাইনাস এক্স। আচ্ছা, এই ফর্মুলাগুলোকে মাঝে মাঝে আসলে আমরা এইভাবেও চাইলে লিখতে পারি, চাইলে কি করতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, জানো কি হবে? সেটা হচ্ছে আমাদের বি নট সাইন, এই পার্টটুকু যদি তোমরা এখানে গুণ করে দাও তাহলে কি পাচ্ছ বলো তো? আমাদের এই পার্টটুকু যদি আমরা গুণ করে দিই তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি পাবো হচ্ছে কে পাবো, মানে কে পাবো না, এই পার্টটুকু আমরা কে হিসাব করতে পারি, এগুলোকে আমরা কি চিন্তা করতে পারি, কে হিসাব করতে পারি। মানে এটা তো নর্মালি একটা তরঙ্গের ক্ষেত্রে ধ্রুবক না, তাহলে এটাকে আমরা কে ধরতে পারি, এটা কি ধরতে পারি, কে ধরতে পারি। আবার কে যদি ধরি তাহলে আমাদের এই পার্টটুকু যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো কি বলতো, এটাকে আমরা পাবো ওমেগা, ঠিক আছে? সো ওইটাও আমরা চিন্তা করতে পারি ওমেগা মাইনাস কে এক্স, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? কিভাবে ওমেগা আসছে একটু ক্যালকুলেশন করো, বুঝে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ডান। তাহলে এই ব্যাপারটা এখান থেকে এই ব্যাপারটা আমরা বুঝে ফেলছি, বুঝে ফেলার পরে আমরা কি করতে পারি বলো? এরপরে আমাদের যেটা লাগবে, আমাদের যেটা আরেকটা সূত্র লাগবে, মেইন যে সূত্রটা, সেটা ইজুগুলো হচ্ছে আমাদের সি ইজুগুলো কি জানো? সি ইজুগুলো হচ্ছে আমাদের উপরে থাকবে আমাদের ই, নিচে থাকবে আমাদের বি। এটা একটু মুখস্থ করে নাও যে সিটা কি, সি হচ্ছে আলোর বেগ ইজুগুল হচ্ছে আমাদের উপরে থাকবে আমাদের যে তড়িৎ ক্ষেত্র, আর নিচে হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? তাহলে এবার ই বাই ভি যদি আমরা করি তাহলে দেখতে পাবা কি বলতো, ই বাই ভি যদি করো দেখতে পাবো এখানে সাইনের পার্টটুকু পুরোটাই আমাদের কাটাকাটি চলে যাবে, থাকবে কি উপরে থাকবে আমাদের ই নট, নিচে থাকবে হচ্ছে আমাদের বি নট, ঠিক আছে? ই নট বাই বি নট ইজুগুল টু কত হবে? বি হবে। বুঝিয়াছো? যদি না বুঝে থাকো মুখস্থ করে নাও, যদি না বুঝে থাকো কি করে নিবা, মুখস্থ করে নিবা। সি ইজুগুল হবে উপরে থাকবে আমাদের ই নট, নিচে থাকবে হচ্ছে আমাদের বি নট। তাহলে এবার ই নটটা কি, তড়িৎ ক্ষেত্র যেটা আছে বা তড়িৎ ক্ষেত্র তরঙ্গ যেটা আছে ওইটার বিস্তার, বি নটটা কি চুম্বক ক্ষেত্র তরঙ্গ যেটা আছে সেটার বিস্তার। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের বিস্তার দেওয়া আছে, মানে আমাদের কি দেওয়া আছে, বি নট দেওয়া আছে। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের বিস্তার বের করতে হবে। তড়িৎ ক্ষেত্রের বিস্তার বের করার জন্য কি লাগবে বলতো? এখান থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি, এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের বিস্তার ই নট ইজুগুল টু হবে আমাদের সি ইন্টু বি নট, ঠিক আছে? তাহলে সি কত বলো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু বি নটটা কত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। শেষ, এই পার্টটুকু আমরা করলেই আমরা ই নটটা পেয়ে যাচ্ছি। সো চলো আমরা একটু ক্যালকুলেশন করি। এটা আসলে ক্যালকুলেশন করারও তো আমি দরকার পড়বে না, মানে 3 4 12 যদি হয় তাহলে আগে তো 1 2 থাকবে, তাই তো? 1 2 থাকলে কোনটা দেখতে পাচ্ছি, এটা 12 হইতে পারে, এটা হইতে পারে, ঠিক আছে? এবার আমরা চিন্তা করি আমাদের মানে এটা বাদ। তাহলে এবার তুমি দেখো যে আমাদের আছে কত, 10 টু দি পাওয়ার 8 আছে, 10 টু দি পাওয়ার -6 আছে, তাহলে কত থাকবে 10 টু দি পাওয়ার 8 - 6, তাহলে কত পাচ্ছি 10 টু দি পাওয়ার 2 থাকবে। 10 টু দি পাওয়ার 2 মানে কত, দুইটা শূন্য, এই যে এত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসার কত হবে 1200। আনসার কত হবে 1200, এই যে বি নাম্বারটা, বুঝছো? আচ্ছা 1200। এরপরে দেখি বলে দেওয়া আছে যে কোনো একটা পিএন জাংশন দেওয়া আছে যেটার মধ্যে একটা বিভব পার্থক্য দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এত বিভব পার্থক্য চেঞ্জ হয়েছে, এত বিভব পার্থক্য কি হয়েছে, বৃদ্ধি পাইছে, যেটার কারণে আসলে আমাদের বিদ্যুৎ প্রবাহ যেটা আছে সেটা হচ্ছে 5 মিলি এম্পিয়ার পরিবর্তন হয়েছে। তাহলে বলছে যে জাংশনটার আসলে রোধ কতটুকু, যেটাকে আমরা গতীয় রোধ বলি। তো গতীয় রোধের সূত্র কি ছিল মনে আছে? গতীয় রোধের সূত্র ছিল আর ইকুয়াল ছিল আমাদের ছিল ডেল ভি বাই ডেল আই। ডেল ভি কত,
বিভব পার্থক্য কতটুকু চেঞ্জ হয়েছে, আর নিচে হচ্ছে তড়িৎ প্রবাহের কতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিভব পার্থক্য কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমাদেরকে বলে দিছে, কত দেওয়া আছে 0.5 ভোল্ট, ঠিক আছে। আর ডেল আই মানে কি, তড়িৎ প্রবাহের কতটুকু পরিবর্তন হয়েছে, তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া আছে 5 মিলি এম্পিয়ার। 5 মিলি এম্পিয়ারটাকে আমরা কিসে কনভার্ট করব, এম্পিয়ারে কনভার্ট করব, 10⁻³ ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি বলো, এই পার্টটুকু যদি এইখানে চলে যায়, উপরে চলে যায় 10⁻³ হয়ে যাবে, এটা কাটাকাটি চলে গেলে 0.1 হয়ে গেল। তাহলে এবার আমরা করবো কি 0.1 আর কি করব 1000 গুণ করব। তাহলে 1000 আর 0.1 যদি গুণ করে দিই তাহলে কি হলো, এইটা মানে কত, এইটা মানে হচ্ছে 1/10। তাহলে 1000কে 10 দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি, 100 ওহম, 100 ওহম। তাহলে 100 ওহম কোনটা, বি নাম্বারটা, এই যে বি নাম্বারটা 100 ওহম, ঠিক আছে। আচ্ছা, শেষ। এরপরে আমরা দেখি, বলে দিচ্ছে যে ই ইজ ইকুয়াল টু এত সাইন ওমেগা টি কে এক্স, ঠিক আছে। ওকে, সো কে এক্স মাইনাস ওমেগা টি। আচ্ছা, এখানে কি আমি কোনো কিছু ভুল করেছিলাম, না, মানে ওই একই জিনিস, জাস্ট একটু ঘুরে পেঁচায় লিখছে আর কি। জাস্ট ওই যেটা বললাম যে এখানে দেখা যাচ্ছে যে আমি ওমেগা টি মাইনাস কে এক্স লিখছি, ওখানে আমাদের কে এক্স মাইনাস ওমেগা লিখছে, তো আগে মাইনাস টাইনাস হবে আর কি, প্যারা নাই, ওটা খুব একটা আমাদের চিন্তার বিষয় না, ঠিক আছে। ওকে, কোথায় গেলাম, হ্যাঁ। সো যেখানে আমাদেরকে একটা সুন্দর একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে বলছে যে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তাড়িত প্রাবল্য যেটা আছে, মানে কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি যে তড়িৎ বলের যে ইয়াটা আছে সেটা আমাদের রাশি দেওয়া আছে এখানে। বলছে যে তরঙ্গটি আসলে কোন দিকে ধাবমান, খুব সিম্পল কথা, আমি আগে যেটা বললাম, যেহেতু এখানে এক্স দেওয়া আছে তাহলে এক্স এর দিকে ধাবমান, যেহেতু এক্স দেওয়া আছে কোন দিকে ধাবমান, এক্স এর দিকে ধাবমান আমি বুঝছি। এইবার আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে মাইনাস, তাহলে আমাদের পজিটিভ এক্স এক্সিস দিকে, ঠিক আছে। তাহলে এতটুকু চিন্তা করলেই হলো, এর বেশি আমাদের তেমন কিছু লাগবে না, তাহলে পজিটিভ এক্স এক্সিস। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি, বলে দেওয়া আছে একটি সরল দোলক দেওয়া আছে, সেটার এক প্রান্ত থেকে, সরল দোলকটা হচ্ছে আমাদের এইটা, সাপোজ সরল দোলকটা হচ্ছে এইটা, যেটা বলছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে তার সময় নেয় হচ্ছে আমাদের টোয়াইস পাই সেকেন্ড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, সে এইখান থেকে এইখানে যায় টোয়াইস পাই সেকেন্ডে, এরপরে আবার এইখান থেকে আবার এইখানে আসে কত সেকেন্ডে, টোয়াইস পাই সেকেন্ডে। তাহলে পর্যায়কাল কোনটা হবে, সে যখন এইখান থেকে এইখানে গেছে প্লাস যখন আবার এইখানে আসছে, এই দুইটা মিলে আসলে তার কি পর্যায়কাল। বেসিক তো ক্লিয়ার আছে নাকি? আচ্ছা, তাহলে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু কত হবে, টি ইজ ইকুয়াল টু হবে আমাদের টোয়াইস ইন্টু টোয়াইস পাই। তাহলে কত পাচ্ছি, 4 পাই সেকেন্ড। কত হবে, 4 পাই সেকেন্ড। 4 পাই সেকেন্ড হচ্ছে আমাদের পর্যায়কাল। আচ্ছা, এটা কেন লাগতেছে আমরা দেখি। বলছে যে দোলকটি কার্যকর দৈর্ঘ্য বের করতে হবে, কার্যকর দৈর্ঘ্য মানে ছোট হাতের এলটা বের করতে হবে, ঠিক আছে। খুব সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়কালের যে সূত্রটা, পর্যায়কালের সূত্র টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, টোয়াইস পাই রুট ওভার এল ভাগ হচ্ছে কত, জি। তাহলে আমাদের বের করতে হবে ছোট হাতের এলটা। তাহলে আমরা কি করি, দুই উভয় পাশে স্কোয়ার করে দিলাম, আমরা পাচ্ছি এখানে টোয়াইস স্কোয়ার কেন বলতে, টি স্কোয়ার, টিটা কত দেখতে পাচ্ছি 4 পাই, 4 পাইকে স্কোয়ার করলে কত পাচ্ছি, 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর পাই স্কোয়ারের স্কোয়ার হচ্ছে পাই স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আবার এই পাশেও স্কোয়ার করে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 পাই স্কোয়ার ইন্টু উপরে থাকবে আমাদের এল জি, ঠিক আছে। এবার একটু কাটাকাটি করি, কি করবো, একটু কাটাকাটি করি, ঠিক আছে। এইটা কাটাকাটি করলে পাচ্ছি 4 পাই স্কোয়ার কাটা। তাহলে এবার খুব ইজিলি আমরা কি করতে পারি দেখো তো, এবার আমরা যেটা করতে পারি যে এল তো এখানে থাকলো, জিটা এই পাশে গেলে গুণ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাবো যে এল ইজ ইকুয়াল টু হবে আমাদের 4 ইন্টু জি মানে কত 9.8, 9.8 মানে হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে আমাদের 2 পয়েন্ট থাকলো। আচ্ছা, হাতে আসা কত 3, তারপর 4 নং 36 সাথে 3 গুণ করলে কত পাচ্ছি 39, তাহলে এত মিটার। তাহলে এল ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, এল ইজ ইকুয়াল টু পাচ্ছি 39.2 মিটার, 39 কত মিটার, 2 মিটার। এই যে, ঠিক আছে, আনসারটা মিলাই, এই যে দেখো মিলে গেছে। এরপরে দেখি, বলে দেওয়া আছে যে এত কেজি ভরে একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে 6/6.7, মানে একটু কঠিন করার জন্য আর কি দিছে আর কি, ঠিক আছে। সো এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে আমাদের কাইন্ড অফ হচ্ছে বৃত্তাকার পথে যে ঘুরছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে বলো তো, এখানে আমাদেরকে ব্যাসার্ধ দেওয়া আছে, কি দেওয়া আছে, যে পথে ঘুরতেছে ওটা ব্যাসার্ধ দেওয়া আছে, তারপর ওটার ভর দেওয়া আছে, কত দেওয়া আছে, ভর দেওয়া আছে, তারপর বলছে উপগ্রহটির কৌণিক ভরবেগ বের করতে হবে, কৌণিক ভরবেগ মানে এল বের করতে হবে, ঠিক আছে। তারপর পৃথিবীর ভরও দেওয়া আছে। আচ্ছা, দেখি আমাদের কি লাগে।
সো কৌণিক ভরবেগের জন্য আমাদের লাগে এল ইজ ইকুয়াল টু আমরা জানি যে এম ভি ইন্টু আর, এম ভি ইন্টু কি আর, তাহলে এম মানে কি বস্তুটা ভর কত 6 ইন্টু 10⁶, ভি ভেলোসিটি, ভি কি ভেলোসিটি। আমরা জানি যে একটা উপগ্রহ যদি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবীকে যদি কেন্দ্র করে ঘুরে, সেটা ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। দেখো ব্যাপারটা বুঝো একটু। পৃথিবী হচ্ছে সাপোজ এইটা, পৃথিবী হচ্ছে এইটা, ঠিক আছে। তো ওই যে গ্রহ যেটা আছে সেটা হচ্ছে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে। এবার কি করতেছে, ঘুরতেছে। আমি যখন বলতেছি সে কি করতেছে, একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। তাহলে ব্যাসার্ধ নিয়ে ঘোরা মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র যে এইটা না, এইটা হচ্ছে সাপোজ আর, এটা হচ্ছে কি আর, আর এই এতটুকু হচ্ছে সাপোজ আমাদের এইচ, এতটুকু কি এইচ। ব্যাসার্ধ নিয়ে ঘোরা মানে কি আমার কাছে এই পুরাটুকু দেওয়া আছে আর, বুঝছো ব্যাপারটা। এত ব্যাসার্ধ নিয়ে ঘোরা মানে কি এই পুরাটা জিনিস দেওয়া আছে যে এত ব্যাসার্ধ নিয়ে সে ঘুরতেছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি, বড় হাতের আর প্লাস এইচ, বড় হাতের আর প্লাস এইচ, বুঝছো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। এবার আমরা উপগ্রহের যে গতি যেটা আছে, গতি সূত্রটাকে আমরা জানি, মনে আছে কি? গতি সূত্রটা হচ্ছে আমাদের জিএম ভাগ ছিল আমাদের আর প্লাস এইচ, জিএম ভাগ ছিল কত আর প্লাস এইচ, ইন্টু হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। এখন তোমাকে আমি একটু আগে বললাম যে আর প্লাস এইচ যেটা আছে, আর প্লাস এইচ যেটা আছে সেটা মিলে হয়তো আমার আর, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে কত আর, এই পার্টটুকু হয়ে যাবে কত আর, বুঝছো। তাহলে এইখানে কি আছে, এখানে কি আছে, এই যে এই পার্টটুকু যদি আমরা চিন্তা করি, এখানে আছে আমাদের 1/√r, আর এখানে আছে কত আর, তাহলে কাটাকাটি গেলে কি হবে, কাটাকাটি গেলে হবে হচ্ছে √r। এটা বুঝো তো নাকি? বুঝো নাই? দরকার নাই, এই যে দেখো √r²। তাহলে এবার বলো কাটাকাটি গেলে √r থাকবে, ঠিক আছে। এই তো, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই পুরা পার্টটুকু মিলে আছে কি বলতো, এই পার্টটুকু পুরাটা মিলেই আছে। হ্যাঁ, তাহলে আমরা চিন্তা করতে পারি এই পুরাটা পার্টটুকু মিলে আছে কত √r। এবার জাস্ট মানগুলো বসাই দিব। এবার কি করবো, মানগুলো বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা এখানে পাচ্ছি 6 ইন্টু 10⁶। এরপরে √r আছে কত, জি এর মান 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম হচ্ছে পৃথিবীর ভর দেওয়া আছে 6 ইন্টু 10⁻24 ইন্টু কত দেওয়া আছে, ইন্টু হচ্ছে √r মানে কত, যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেটা কিন্তু একটু কঠিনভাবে দেওয়া আছে, তাই তো। কঠিনভাবে উপরে আছে 6, নিচে হচ্ছে 6.7, আর ইন্টু হচ্ছে আমাদের 10⁻3। তাহলে আনসার কত পাচ্ছি, এইরকম কিছু একটা পাচ্ছি, ঠিক আছে। আনসার পাচ্ছি হচ্ছে আমাদের 3.6 ইন্টু 10⁻15, কত দেওয়া আছে 10⁻15। আচ্ছা, এককটা আমরা জানি, ঠিক আছে, এককটা আমরা জানি, ওটা আমরা এখানে লিখলাম না। তো যাই হোক, এককটা আমাদের এখানে একটু ভুল দেওয়া আছে। এটা তো আমাদের বলা যায় যে এটা কিসের বলো তো, এটা তো আমাদের ভরবেগের একক, এখানে আমাদের একটা এম গুণ হবে, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হওয়ার কথা, ঠিক আছে। যাই হোক, সো এইটা আসলে আমাদের তো মিলতেছে না, তাই তো। সো এটার জন্য আমরা কি করবো জানো, এটাকে 10 দিয়ে গুণ করে দেবো, এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে কত পাচ্ছি 36, আর ওটাকে 10 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি 10⁻14, শেষ। তাহলে 36 10⁻14, এই যে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু ব্যাকে গেলেই ব্যাপারটা বুঝতে পারবা। যাই হোক, সো বলছে যে স্থিতাবস্থা মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। কি করছে, প্রথম 2 সেকেন্ডে সে কি করছে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। বলছে যে পরবর্তী যদি সে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে তার আসলে কত সেকেন্ড সময় লাগবে, পরবর্তী 5 সেকেন্ড সে পরবর্তী 5 মিটার সে দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে, ঠিক আছে। সো প্রথম ক্ষেত্রে তার এক্সিলারেশনটা আমরা একটু বের করে ফেলি, কি করে ফেলি, একটু এক্সিলারেশনটা বের করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা ইজুকুলটা আমরা কি জানি, আমরা যেটা জানি এস ইজুকুল আমাদেরকে দূরত্ব দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা চিন্তা করতে পারি যে S1 ইজুকুলটা আমরা জানি UT প্লাস হাফ AT², ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 4 মিটার। এরপরে আদিবেগ কত, 0, আদিবেগ কত 0, তাহলে আমাদের ইউটি কি বাদ, হাফ এ আমি জানি না কত সেকেন্ডে অতিক্রম করছে, বলতো 2 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে আমরা এখানে বসাই দিব 2 সেকেন্ড, ঠিক আছে। এই তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 4, এখানে 4, কাটাকাটি এই দুটো ওই পাশে গেলে 2 হয়ে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়াল কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পেয়ে গেছি না? ওকে, এখন আমরা কি চাইলে কি বের করে ফেলতে পারবো যে 2 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত ছিল, পারবো, ঠিক আছে। 2 সেকেন্ড পর তার ভেলোসিটি v ছিল u প্লাস at,
ইউ কত 0, এ কত 2, টি কত 2 সেকেন্ড পরে, তাহলে এটা হবে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমি খুব ইজিলি পেয়ে গেছি যে আমাদের যে 5 মিটার যে অতিক্রম করতে হবে না, পরবর্তী 5 মিটার যে অতিক্রম করতে হবে না, এই যে পরবর্তী 5 মিটার, ওই পরবর্তী 5 মিটারের জন্য তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের এস। আদি ভেলোসিটি আমি পেয়ে গেছি 4 মিটার পার সেকেন্ড। আদি ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড না, বুঝছো তো ব্যাপারটা? 2 সেকেন্ড পরে সে ভেলোসিটি হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। এবার বাকি 5 মিটার যে অতিক্রম করতে হবে ওটার জন্য আদি ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে আদি ভেলোসিটি পেয়ে গেছি 4 মিটার পার সেকেন্ড, দূরত্ব পেয়ে গেছি। আমার বের করতে হবে কত? এও জানি, এও সেম থাকবে। আমাদের জাস্ট বের করতে হবে টি, জাস্ট বের করতে হবে কি? টি। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার না, যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু আমরা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি। বুঝছো? এস ইজ ইকুয়াল টু আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এটা আমরা করতে পারি কিনা। দেখো আমরা দূরত্ব অতিক্রম করতেছি 5 মিটার, আদিবেগ কত দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে আমাদের 4, তাহলে আমরা এখানে বসাই দিই 4t প্লাস হাফ এ কত 2, এ কত 2 না, এই যে দেখো 2 ইন্টু হচ্ছে আমাদের টি স্কোয়ার। এই তো জাস্ট এখান থেকে বের করবা, টিটা বের করবা, ঠিক আছে? হাফ হাফ কাটা, তারপর এখানে থাকলো কি 5 ইজ ইকুয়াল টু আমাদের থাকলো 4t প্লাস কত টি স্কোয়ার, ঠিক আছে? এই তো, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা যদি তুমি একটু সলভ করতে পারো তাহলে আমাদের আনসারটা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তাও জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করি। ইকুয়েশন পলিনোমিয়াল, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ইন্টু 4 মাইনাস 5, তাহলে আনসার পাচ্ছি একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -5। তাহলে আমাদের সময় তো মাইনাস হবে না, তাহলে আমাদের কি হবে? সময় একটাই হবে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড পেয়ে গেছি। সো এটাকে তোমরা চাইলে অন্যভাবে আরো অনেকভাবেই করতে পারো। চাইলে আরেকটা কাজ করতে পারতা যে আমাদের মোট দূরত্ব 5 মিটার যে পরবর্তী অতিক্রম করছে না, ওটার জন্য সে 5 আর আগে হচ্ছে 4, তাহলে 9 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য সে কত সময় নিছে, আর আগে 2 সেকেন্ড সময় নিছে, তো ওটা থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছিল, ঠিক আছে? যাই হোক, সো একভাবে করলেই হচ্ছে। আনসার কোনটা পাচ্ছি? 1 সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে এত ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করলে বস্তুটি 1 সেকেন্ড পর মাটিতে আঘাত করে, 1 সেকেন্ড পর কি করছে? মাটিতে আঘাত করছে। এটা আমাদের কোনটার? গতিবিদ্যার। এটাও আমাদের শর্ট সিলেবাসের বাইরে, ঠিক আছে? সো এই হচ্ছে ভূমিটা। এখান থেকে আমরা কি করছি? একটা বস্তুকে নিক্ষেপ করছি কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে যখন নিক্ষেপ করা হয়েছে, তার ভেলোসিটি কি দেওয়া আছে? না, ওইটাই আমাদেরকে বের করতে হবে, ওই আদি ভেলোসিটিটাই বের করতে হবে। সো বস্তুটা কি বলছে? সময় যেটা নিছে সেটা হচ্ছে আমাদের বড় হাতে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময় নিছে। 1 সেকেন্ড সময় নিছে। ওই 1 সেকেন্ড সময় নেওয়ার পরে বস্তুটা কি হয়েছে? মাটিতে পড়ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে সময় যেটা আছে ওই সমস্যা কাইন্ড অফ হচ্ছে সে হাইয়েস্ট উচ্চতায় উঠছে, একবার হাইয়েস্ট উচ্চতায় উঠছে, এরপরে হাইয়েস্ট উচ্চতা থেকে আবার কি করছে? নামছে। মোট সময়টা কাইন্ড অফ হচ্ছে আমরা এটাকে চিন্তা করতে পারি বিচরণকালটা, ঠিক আছে? সো এই যে বিচরণকালে তার সময় লাগছে হচ্ছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড আসলে আমরা কি বলতে পারি? বিচরণকাল। ওই বিচরণকালের সূত্র কি মনে আছে? টি ইজ ইকুয়াল টু, একটু মাথায় রাখো, সেটা ইজ ইকুয়াল টু আমাদের টুয়াইস ইউ সাইন থিটা বা সাইন আলফা বাই জি। একটা জিনিস মাথায় রাখো, কোনো একটা বস্তুকে যদি এমনি নর্মালি নিক্ষেপ করতাম, কোনো একটা বস্তুকে যদি এইভাবে নর্মালি নিক্ষেপ করতাম, তাহলে কি হইতো? একটা বস্তুকে এমনি নর্মালি নিক্ষেপ করলে কি হইতো? সেক্ষেত্রে আমাদের যে উপরে উঠা আর নামাদের সময়টা কি ছিল? টুয়াইস ইউ বাই জি ছিল না? এখন জাস্ট কি করবা? ইউ যেখানে থাকবে সেখানে সাইন থিটা অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টুয়াইস ইউ সাইন থিটা বা সাইন আলফা বাই জি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমরা কি জানি? এখানে আমরা যেটা জানি যে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছি সেটা হচ্ছে আমাদের থিটা, সাইন থিটা। জি হচ্ছে কত? 9.8। আদিবেগটা বের করতে হবে। আর টাইমটা কত বলে দেওয়া আছে? টাইমটা কত বলে দেওয়া আছে? 1 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে? দেখো এবার আমরা অ্যাপ্লাই করি। দেখো এখান থেকে এটাকে টি হচ্ছে আমাদের 1, জিটা এই পাশে চলে গেলে কত হবে? 9.8। এখানে আছে আমাদের টুয়াইস ইউ ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয়, তাহলে হাফ আর 2 কাটা থাকলো কত? ইউ ইজ ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে ইউ কত হচ্ছে আমাদের? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাই দিই 9.8 মিটার পার সেকেন্ড। বুঝি আছো? ওকে, দেখি এরপরে বলে দেওয়া আছে 10 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি আম মাথায় নিয়ে 9.8 মিনিটে এত মিটার উচ্চ একটি পাহাড়ে আরোহণ করে। কি করছে? এত মিটার পাহাড়ে আরোহণ করে। তাহলে ওই ব্যক্তির ক্ষমতা কত? খুবই বেসিক একটা ম্যাথ। আমরা কি জানি? পাওয়ার ইজ ইকুয়াল টু কাজ, কাজ ইজ ইকুয়াল টু আমরা এখানে কি দেখতে পাবো? mgh
ভাগ হচ্ছে আমাদের কত হবে টি, তাহলে এম কত তার নিজেকে উঠাইতে হবে, আমগুলোকে উঠাইতে হবে, তার মোট ভর কত দেখতে পাচ্ছি 100 প্লাস 20, তাহলে কত 120, জি এর মান কত 9.8, কতটুকু উঠাইতে হবে 100 মিটার উঠাইতে হবে, টাইম কতটুকু, টাইম বলে দেওয়া আছে, এই টাইম কই দেওয়া আছে, টাইম হচ্ছে 9.8 মিনিটে, তাহলে 9.8 মিনিটকে আমরা কিসে কনভার্ট করব, সেকেন্ডে কনভার্ট করব, তাই তো এই ঠিক আছে না, 9.8 মিনিট, এটাকে আমি কিসে কনভার্ট, ঘন্টা কেন লিখলাম, ছি ছি ছি, ওকে, সো এত মিনিট মানে কত 60 সেকেন্ড, এই তো শেষ, এতটুকু করলে আমাদের আনসারটা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তাও এখানে আর কি কি কাটা যায় দেখি, কি কাটাকাটি করে আমরা করতে পারি কিনা, আনসারটা বের করে ফেলি, চলো 9.8 কাটা, তারপর হচ্ছে এখান থেকে এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2, তাহলে এখানে আমাদের 2 আর 100 মিলে হচ্ছে কত হচ্ছে 200 হচ্ছে আনসার, তাহলে এত ওয়াট, ছি ছি ছি, এত ওয়াট 200 ওয়াট, 200 ওয়াট, দেখছো কত সহজ। দেখি এরপরে দেখি কি বলে দিছে, বলে দিছে যে 1 কুলম্ব মানে হচ্ছে এখানে +1 কুলম্ব বুঝাচ্ছে, আবার +2 কুলম্বর দুইটি চার্জ আছে, তাহলে আমাদেরকে বলছে 2 মিটার ব্যবধানে রাখা আছে, সো একটু রেখে দেই চলো। এই যে একটা চার্জ, এই একটা চার্জ, ঠিক আছে, তো তাদের মাঝখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের মাঝখানে হচ্ছে আমাদের 2 মিটার ব্যবধানে রাখছি, ঠিক আছে। বলছে যে চার্জের উপর লব্ধি বল কত হবে যখন আমি -1 এর একটি চার্জ তাদের মাঝখান বরাবর রাখছি, একদম মাঝ বরাবর রাখছি কোন একটা চার্জকে, যা সাপোজ আমি চিন্তা করলাম যে ওই চার্জটা সাপোজ এই কালারের, ঠিক আছে, একদম মাঝ বরাবর রাখছি, এই মাঝ বরাবর রাখছি, এবার আমি চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের +1 কুলম্ব, আর এটা হচ্ছে কত +2 কুলম্ব, আর আমি কি করছি -1 কুলম্বকে রাখছি, -1 কুলম্বকে কি করছি মাঝখানে রাখছি, ঠিক আছে। তাহলে পুরাটা যদি 2 মিটার হয় মাঝ বরাবর, তাহলে কত হবে, তাহলে এই যে ডিসটেন্সটা সেটা আমাদের 1 মিটার, এই যে ডিসটেন্সটা সেটা হবে আমাদের কত 1 মিটার, ওকে ডান। তো আমাদের বলছে যে ওই চার্জের উপর লব্ধি বলটা কত, ওই চার্জের উপর কি লব্ধি বলটা কত, খুব সিম্পলি আমরা চিন্তা করি, কয়েকটা জিনিস আমরা একটু চিন্তা করি, এই প্লাস আর মাইনাস কি করবে বলতো, আকর্ষণ করবে, তাই তো, তাহলে এই বস্তুটাকে কি করবে, এই +1 কুলম্বের দিকে টানবে না, তাহলে টানলে কি হবে, বল হবে এই দিক বরাবর, এই দিক বরাবর, যেটাকে আমরা চিন্তা করতে পারি যে F1, ঠিক আছে। এরপরে এইটা মাইনাস এটা প্লাস, তাহলে কি করবে, -1 কে কি করবে +2 এর দিকে টানবে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটাকে চিন্তা করতে পারি F2। এখন দুইটা কি বলতো, দুইটা কি, দুইটা কি বিপরীত দিকে কাজ করতেছে, বিপরীত দিকে কাজ করলে কি করতে হয়, আমরা জাস্ট মাইনাস করে দিলে হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় হওয়ার কথা এইটা, কারণ এখানে আমাদের 2 কুলম্ব আছে আর এখানে 1 কুলম্ব আছে, বড় হওয়ার কথা কোনটা, ওইটা। তাহলে আমাদের F2 যদি বড় হয় তাহলে আমাদের লব্ধি বল কত হবে, লব্ধি বল ইজ ইকুয়াল টু হবে আমাদের F2 - F1, তাই না, ওকে। তাহলে F2 বের করি, F2 এর জন্য আমাদের কি করতে হবে, F2 এর জন্য হবে আমাদের 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন বা কিছু একটা, আমাকে যেহেতু কিছু বলে দাও না তাহলে আমরা এপসাইলন নটই চিন্তা করতে পারি, এপসাইলন নট ইনটু হচ্ছে আমাদের কুলম্বের কি হচ্ছে, কুলম্বের বা চার্জের গুণফল, তাহলে ওই F2 এর জন্য চার্জ কোনটা 2 × 1, 2 × 1 ভাগ দেবো কত, ডিসটেন্স কত দেওয়া আছে 1 স্কয়ার, ঠিক আছে। এরপরে মাইনাস দিলাম F1 এর ক্ষেত্রে সেম 1/4 পাই এপসাইলন নট ইনটু হচ্ছে চার্জ দুইটার গুণফল, তাহলে 1 আর 1, তাহলে 1 × 1 ভাগ দেবো কত 1 স্কয়ার দিয়ে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে 1/4 পাই এপসাইলন কমন যায়, তাহলে 1/4 পাই এপসাইলনের মান আমরা জানি যে 9 × 10⁹ এর সমান বা কাছাকাছি আর কি, ঠিক আছে। ইনটু কমন যদি চলে যায় তাহলে এই পার্টটুকু কি আছে বলতো, 1 কাটা থাকলো হচ্ছে 2, এরপরে মাইনাস, এবার এখানে আছে কত, এখানে আছে 1, তাহলে এখানে কত 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1, তাহলে আলটিমেটলি आंसर কত হবে 9 × 10⁹ নিউটন, 9 ইনটু কত 10⁹ নিউটন, তাহলে आंसर পাচ্ছি এই যে 1 নাম্বারটা। দেখছো এগুলো যেন ক্যালকুলেটর ইউজ করা লাগতেছে না, মজার ব্যাপার হচ্ছে এটা, ঠিক আছে, ওকে। তাহলে বলে দেওয়া আছে দেখো একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ, যেটাকে আমরা বোর ব্যাসার্ধ বলে আর কি, সেটা আমাদের মুখস্থ 0.53, এটা আমাদের কি করতে হবে একটু মুখস্থ করে নিতে হবে 0.53 অ্যাংস্ট্রম মাথায় রাখবা, এটা কি অ্যাংস্ট্রম। আচ্ছা এরপরে বলছে যে আপেক্ষিক রোধের এসআই ইউনিট কত, আপেক্ষিক রোধের এসআই ইউনিট হচ্ছে আমাদের ওহম মিটার, এসআই কি ওহম মিটার, ঠিক আছে। তাও জাস্ট আমি একটু তোমাকে একটু বলে রাখি যে আপেক্ষিক রোধটাকে আমরা কিভাবে লিখতাম মনে আছে, আপেক্ষিক নরমালি আমরা রোধকে কিভাবে লিখতাম, রোধ ইজ ইকুয়াল টু ছিল এরকম, আর ইজ ইকুয়াল টু ছিল আমাদের আপেক্ষিক রোধ, উপরে ছিল আমাদের এল, নিচে ছিল আমাদের এস এ, তারপর এখানে আপেক্ষিক রোধ ওহম ইজ ইকুয়াল টু আমরা ওহম না এটাকে আমরা রো বলি, রো ইজ ইকুয়াল টু হবে কোনটা, রো ইজ ইকুয়াল টু হবে আমাদের এ পার্টটুকু উপরে গেলে উল্টায় যাব, তাহলে এ
এল ইন্টু হচ্ছে আর। তাহলে এবার এককগুলো যদি একটু বসায় দিই, এ হচ্ছে মিটার স্কোয়ার, এল হচ্ছে আমাদের মিটার, আর এটা ছিল আমাদের ওহম। তাহলে আমাদের মিটার মিটার স্কোয়ার কাটা গেলে এম থাকলো, এম আছে আর ওহম আছে, তাহলে কত হবে ওহম মিটার। কি হবে ওহম মিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা মনে হয় আমাদের লাস্ট কোশ্চেন মনে হয়। হ্যাঁ এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন। সো দেখি আমাদের কি বলে দিল, বলে দেওয়া হচ্ছে যে +5 কুলম্বের একটি চার্জ 8 চুম্বক ক্ষেত্রে, আবার সেই চুম্বক ক্ষেত্রে চলে আসছে। ঠিক আছে, তো বলছে চুম্বক ক্ষেত্রে সমান্তরালে, সমান্তরাল মানে কি একই দিকে, তাহলে এত মিটার বেগে গতিশীল হলে লরেন্স চুম্বক বলের মান কত, লরেন্স চুম্বক বল। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখো, আমি একটা জিনিস বলছিলাম যে কোন একটা জিনিস যদি সাপোজ কোন একটা চার্জিত বস্তু, একটা চার্জিত বস্তু একটা কি থাকে, তড়িৎ বল থাকে অবশ্যই। আবার এটা যদি গতিশীল থাকে, ওই এক্সট্রা যে আমি গতি দিচ্ছি ওটার কারণে তার একটা চুম্বক বলও থাকে। ঠিক আছে, এখন এই দুইটার সংমিশ্রণটাকে আমরা কি বলি হচ্ছে লরেন্স বল। আর এখানে সিম্পলি আমাদের লরেন্স চুম্বক বলটা জানতে চাচ্ছে। তো চুম্বক বলের যে সূত্রটা আছে, চুম্বক বলের যে সূত্রটা সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ম্যাগনেটিক বলতে পারি, এফ এম ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ ইন্টু ভি ইন্টু বি, ভি ক্রস বি, কি বলতে পারি ভি ক্রস বি। তাহলে ভিটা কি, ভিটা হচ্ছে তার ভেলোসিটি, ভেলোসিটির যে ভেক্টরটা, আর বিটা কি চুম্বক ক্ষেত্র যেটা আছে না, যে চুম্বক ক্ষেত্রে আছে ওই চুম্বক ক্ষেত্রের কি ভেক্টর ফর্মটাকে আমরা কি করব ক্রস গুণফল করব। ঠিক আছে, তাহলে ক্রস গুণফল এখন যদি শুধুমাত্র যদি মান বের করতে চাই সেটা ইকুয়াল হবে আমাদের কি কিউ ইন্টু ভি বি সাইন থিটা। ঠিক আছে, থিটাটা তার মানে কার কার মধ্যে কোণ, থিটা হচ্ছে আমাদের ভেলোসিটি আর আছে চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আমাদেরকে কি বলছে বলতো, আমাদেরকে যেটা বলছে যে আমাদের একটি চার্জ এত চুম্বক ক্ষেত্রের সমান্তরালে, চুম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের এইটা, আর ওইটা সমান্তরালেই আমি কি করতেছি গতিশীল, মানে ভেলোসিটি ওই দিক বরাবর, তার সমান্তরাল মানে কি থিটার মান কত হবে, থিটার মান হবে কত 0 ডিগ্রি, সমান্তরাল মানে থিটার মান 0, 0 ডিগ্রির মান কত হবে সাইন 0 ডিগ্রির মান কত 0। তাহলে আমাদের এফ ম্যাগনেটিক কত হচ্ছে, এফ ম্যাগনেটিক হয়ে যাচ্ছে 0 নিউটন, এফ ম্যাগনেটিক কত হয়ে যাচ্ছে 0 নিউটন। তাহলে আমাদের আনসার পেয়ে গেছি, আমাদের আনসার পেয়ে গেছি কিনা বলো 0 নিউটন, 0 নিউটন। এই তো, সো আমাদের এতটুকুই ছিল মোটামুটি, আমরা আসলে সবগুলো কোশ্চেন সলভ করে ফেলছি। আমাদের 40টা মনে কোশ্চেন ছিল তাই তো, হ্যাঁ 40টা কোশ্চেন ছিল, আমরা 40টা কোশ্চেন সলভ করে ফেলছি। সো এটার মাঝখানে যদি আই গেস সবগুলা ঠিকই আনসার পাইছি, প্লাস হচ্ছে এদের কোনো যদি ব্যাখ্যা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কমাদের সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি যতটুকু চেষ্টা করছি যে আমি ডিটেলসে বলার চেষ্টা করছি, যাতে যেমন দেখা গেছে যে কিছু শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন আছে ওইটার হয়তো বা থিওরি তুমি জানো না, কিংবা যেগুলো শর্ট সিলেবাসের ভিতরে আছে ওইগুলো হয়তো বা কোনো কিছু থিওরি না জানতে পারে, জন্য আমি একটু ডিটেলসে করানোর চেষ্টা করছি আর কি। যদি কেউ মনে হয় যে এই সব ডিটেলসগুলো তুমি পারো তাহলে কি করবা, একদম 2x দিয়ে দেখে ফেলবা, কিংবা হচ্ছে স্কিপ করে দেখবা। ঠিক আছে, এই তো, সো এই তো দেখা হবে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম সবাইকে।